সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি তো এখন সাবেক আহ, তাকে নিয়ে যে কথাটি এখন বারবার উঠছে যে তাকে বিচারের মুখোমুখি করার বিষয়টি, আপনার দৃষ্টিতে তাকে বিচারের মুখোমুখি করার সুযোগ আসলে কতটুকু? না, এখানে যদি সংসদ যদি চায় অবশ্যই সেটা করতে পারে, এটা এমন কিছু না। সেক্ষেত্রে ল মিনিস্টার কিছু এক্সপ্লেনেশন লাগবে, ওনার হয়তো বা কিছু এন্ডোর্সমেন্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না, এটা আপনি যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন বা এমন কিছু কাজ করে আসেন যেটা রাষ্ট্রপতির অফিসকে টেইন্টেড করেছে, তো অবশ্যই আমার মনে হয় যে এখানে লিগাল মানে সাইডটা কতটা, আমার মনে হয় না যে এটাকে ওভাররাইড করা যায় বা এটাকে ওভাররুল করে আপনি এগোনো যায়। এটা নির্ভর করে যে জাতীয় সংসদে আমাদের সংসদ যারা ল মেকার আছে তারা কতটা এটাকে যত্নের সাথে এটা কতটা সিরিয়াসলি দেখতে চান, এটা একটা বড় জিনিস। আর কিছু কিছু লিগাল ইস্যু আছে, আমরা জানি যে প্রেসিডেন্ট অনেক ক্ষেত্রেই প্রেসিডেন্ট প্রোটেক্টেড থাকেন, তাকে লিগালি অনেক কিছু ফেস করতে হয় না। বাট এটা আমার মনে হয় যে সংসদ যদি চায় সেটা করতে পারে, কেন সংসদ তো একটা সিটিং প্রেসিডেন্টকে ইমপিচও করতে পারে, এমন তো না। তো সেই জন্য সংসদ কি করবে সেটার উপর ডিপেন্ড করে। আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তো স্বৈরাচারের দোসর ছিলেন, তার আমলে উনি অনেকগুলো তার বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ, ইসলামী ব্যাংকে উনি এস আলমে যে অভিযোগ যে এস আলম তাকে ইসলামী ব্যাংকে এনে বসিয়েছিল যাতে পুরো ইসলামী ব্যাংক তখন বাংলাদেশের লার্জেস্ট ব্যাংক, এবং বাংলাদেশের এই যে প্রাইভেট সেক্টরের যে গ্রোথের সাথে ইসলামী ব্যাংকের একটা ভালো সংযোগ ছিল, মানে তার দ্বারা এই ইসলামী ব্যাংকের দ্বারা বাংলাদেশের প্রাইভেট সেক্টরের গ্রোথ হয়েছিল। তো সেই ব্যাংকটাকে যে ভয়ানক রকমের যেই একটা নন পারফর্মিং লোনের একটা রেট, মানে এটাকে পুরো ব্যাংক রবারি, ব্যাংক ডাকাতি হয়েছে, এবং এই ডাকাতিতে ওনার কি রোল ছিল সেটা একটু খতিয়ে দেখা উচিত। এট দ্য সেম টাইম উনি অ্যান্টি করাপশন কমিশনে ছিলেন, ওইখানে ওনার কি রোল ছিল সেটাও খতিয়ে দেখা উচিত। এবং তারও আগে আপনি জানেন কিনা যে আপনার 2009 সালে উনি একটা প্রোব কমিটি লিড দিয়েছিলেন, সে তারা ওই 2001 থেকে একের ইলেকশনের পরে যে ভায়োলেন্স সেটাকে একটু খতিয়ে দেখার জন্য উনি ওনার যে রিপোর্টটা করেছিলেন, এটা ভয়ানক রকমের একটি, আমি বলবো যে বায়াস একটা রিপোর্ট। এটার পুরো রিপোর্টটার মূল কাজই ছিল যে বিএনপি গভর্নমেন্টকে বা বিএনপি তৎকালীন বিএনপি সরকারকে 2001 থেকে 6 তাকে একটা কাঠগড়ায় দাঁড় করানো। পুরোটা আপনি যদি ওই রিপোর্টটা পড়েন, যেখানে ইলেকশনের পরের ভায়োলেন্স দেখার কথা, ওরা ইলেকশনের পরের ভায়োলেন্স না দেখে 2001 থেকে 2018 মাস ধরে তারা ভায়োলেন্স দেখেছেন, এবং পুরোটা টার্গেটেড একটা প্রোব রিপোর্ট ছিল, উনি এটা নেতৃত্ব দিয়েছেন। তো এই জায়গাগুলো প্রেসিডেন্টকে পুরোপুরি ভাবে প্রেসিডেন্টের এই পুরো রোলগুলো, কারণ আমরা প্রেসিডেন্সিয়াল পদটাকে আমরা সম্মানের চোখে দেখতে চাই। এমন একজন আসবেন যিনি এসে আমাদের স্টেটকে, মানে আমাদের রাষ্ট্রকে একটা নেতৃত্ব দেবেন, যতটাই সেরিমোনিয়াল হোক না কেন তার একটা প্রেস্টিজ আছে, সেই প্রেস্টিজে দ্বারা আমরা সবাই পুরো দেশ বেনিফিটেড হয়, তার প্রজ্ঞা দেশকে এগিয়ে নেয়। কিন্তু ওই জায়গায় যদি একটা টেইন্টেড লোককে দেওয়া হয় তখন ওই জায়গাটা পুরো মানে দূষণ হয়ে যায়, এবং ওই দূষণটা পুরো সমাজকে সামহাও ওইটা এফেক্ট করে। এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর নামে এই অভিযোগগুলো ছিল যে উনি এই প্রেসিডেন্টের পদটাকে দূষিত করেছিলেন। জি, জি। সালাউদ্দিন আইবি, এটা তো রীতিমতো এখন যেমন আমাদের অতিথিও বললেন যে কি ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আগে থেকে ছিল। সেই প্রেক্ষাপটে তাকে আপনারা বিচারের আওতায় আনার যে দাবি করেছেন এবং একই সাথে গণঅভ্যুত্থানের সময় তার যে ভূমিকা সেটি নিয়েও আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় সরকারের অবস্থানটা আসলে কি? তারা কি করবে বিচার? প্রথমত হলো সরকারের বিচার করা উচিত কিনা, এটা একটা বড় প্রশ্ন। সরকার নয়, শুধু দেশের প্রয়োজনে আসলে তার বিচার হওয়া দরকার কিনা। দেখুন, শাহাবুদ্দিন সাহেব কেন এই সময় তাকে পদত্যাগ করতে হলো, অনেকগুলো কথা, অনেকগুলো গুঞ্জন আছে। যদিও মানে মেজর কজ হিসেবে দেখানো হয়েছে যে তিনি অসুস্থতার বিষয়টি হঠাৎ করে গতকালকেই হয়নি, এটা আগে থেকেও ছিল। এবং আমার কাছে মনে হয় না যে অনেকে বলছেন এটি রাজনৈতিক অসুস্থতা। হ্যাঁ, অনেকেই বলছেন যেটা দেখানো হয়েছে। আসলে তিনি যতটা না অসুস্থ তা দেখানো হয়েছে, বা অসুস্থ থাকতেও পারে, কিন্তু এটা ছিল বিএনপির ইচ্ছা।
বা প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদের ইচ্ছা যে তিনি পদত্যাগ করুক, তাদের ইচ্ছার প্রেক্ষিতে যে তিনি যেমন পদত্যাগ করেছে এবং তিনি আসলে গ্রেফতার হবেন কি হবেন না, এইটাও নির্ভর করবে বর্তমান সরকারের ইচ্ছার উপর। তবে আমার পক্ষ থেকে বা আমি যতটুকু চিন্তা করি, আমার দলের পক্ষ থেকেও বলা হয়েছে ইতিমধ্যে, যে তাকে বিচারের আওতায় না আনলে এই ধরনের অপরাধ থেকে যাবে, এই ধরনের অপরাধীরা পার পেয়ে যাবে। ধরুন যদি একটু কথা দেখেন যে এই মুহূর্তে তিনি কেন আসলে পদত্যাগ করতে বাধ্য হলেন বা করানো হলো, একটা গুঞ্জন আছে, আলোচনা আছে, আজকে কয়েকটা পত্রিকায় এসেছে এর মধ্যে যে লন্ডনে বসে তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন, এবং এর আগেও তিনি একাধিকবার শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করেছেন বা বলেছেন। এমনকি লন্ডন থেকে আসার পরেও তিনি যোগাযোগ করেছেন বলে গণমাধ্যমে এসেছে। এই যে ফেসিবাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ রাখা, এটা খেয়াল করে দেখেন, ফেসিবাদের সময় যারা যে দায়িত্বে ছিল প্রায় সকলেই সেই দায়িত্ব থেকে মানে দেখা যায় যে চলে গিয়েছে, তারা কেউ দায়িত্ব পালন করেনি। এমনকি বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত চলে গেছে। একমাত্র শীর্ষস্থানে এই শাহাবুদ্দিন চুপ্পু সে ছিল, এবং সে এখান থেকে বসে হাসিনার সাথে যোগাযোগ করা খুব বেশি অস্বাভাবিক কিছু না। মানে এটা তার জন্য আমি মনে করি সুযোগ ছিল তার যোগাযোগ করে, এবং করেছে, এবং সেই কাজটি করেছে। এবং সে যে তার এই দৃষ্টতা দেখাতে পারে, এটার একটা উদাহরণ হলো মানব জমিনের সাক্ষাৎকারে তিনি মতিউর রহমান সাহেবের কাছে বলেছেন যে রাষ্ট্রপতি হিসেবে তিনি হাসিনার পদত্যাগপত্র পাননি বা হাসিনা পদত্যাগ করেননি, এরকম কথা তিনি বলেছেন। এই কথাটা যদি কোনো কারণে কোনো সময় তিনি এস্টাবলিশ করতে পারেন, তাহলে তো বাংলাদেশে সাংবিধানিক যে মানে শূন্যতার কথা বলা হচ্ছে, একটা বড় শূন্যতা, বড় বৈধতার প্রশ্ন হয়ে দাঁড়াবে তখন, যে এই আসলে পদত্যাগের প্রক্রিয়াটা হয়েছিল কিনা। এই সুযোগটা তখন হবে যখন শাহাবুদ্দিন তার সুযোগটা সে পাবে, সে যদি করতে পারে। এরপরে যদি দেখেন যে সে আসলে খুবই ধূর্ত টাইপ একজন মানুষ। ধূর্ত কেন বলবো, তিনি খুব অবলীলায় যেভাবে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের একেবারে সর্বোচ্চ পদের ব্যক্তি হিসেবে খুব অবলীলায় বলেছেন, এবং আমার মানে সুযোগ হয়েছে সংসদ সদস্য হিসেবে সংসদে তিনি যখন ঢুকেন এবং তিনি যখন বক্তব্য দেন, পরবর্তীতে আমি টেলিভিশনে সেটা দেখেছি, বক্তব্যের সময় আমরা তো ওয়াকআউট করেছিলাম, দেখলাম যে খুবই অবলীলায় সেই হাসিনার মানে তৈরি করা শাহাবুদ্দিন চুপ্পু অবলীলা হাসিনার বিরুদ্ধে মানে এক গাদা বক্তব্য তিনি দিয়ে গেলেন যে হাসিনা ফেসিবাদ, হাসিনা খুন করেছে, হাসিনা গুম করেছে। কেউ বলবে না যে এই লোক কখনো হাসিনা প্রশংসা করেছে, তার চেহারা তখন এটা বলে নাই। এই ধরনের অপরাধী যারা, আমার কারাগারে থাকার সুযোগ হয়েছে দীর্ঘদিন, বছরের পর বছর, কারাগারে অপরাধীরা একটা সময় তারা অপরাধকে অপরাধ মনে করে না। এইটা বলেছে কেন আসলে, মানে আমি 2-3টা খুন করছিলাম তো এই জন্য ভিতরে আসছি, খুবই স্বাভাবিক মনে হয় তার কাছে একটা মানুষ খুন করেছে। এরকম মিথ্যাবাদী, ধূর্ত, চালাক, প্রতারক টাইপের মানুষ যারা, তারা যখন একজনের পক্ষে বলে বা একজনের বিপক্ষে বলে, আপনি পার্থক্য তুলে ধরতে পারবেন না, এই করতে পারবেন না। এই ধরনের ধূর্ত লোক ভবিষ্যতেও বাংলাদেশের শীর্ষস্থানে চলে যাবে যদি তিনি বিচারের আওতায় না আসেন। খেয়াল করে দেখেন, এমনকি তিনি ইন্টারিমের সাথে এই 1.5 বছর কাটিয়েছেন। ইন্টারিম চলে যাওয়ার পরে তিনি বললেন যে ইন্টারিম আমাকে নানাভাবে অসহযোগিতা করেছে, আমাকে পর্যাপ্ত সহযোগিতা করেনি। এটার বিরুদ্ধে বলতেও সে সামান্যতম দ্বিধা করে নাই। তিনি আসলে অপরাধী কেন, খেয়াল করে দেখেন, শেখ হাসিনা যে অপরাধী এটা তো আর কেউ দ্বিমত করার কথা না, মোটামুটি সবাই একমত। আর শেখ হাসিনার শীর্ষ পদের জন্য পছন্দ কোনো অপরাধী হবে না, এটা মানে স্বাভাবিক না। তার পছন্দগুলো অপরাধীরাই হবে, খুব স্বাভাবিক। আমি খেয়াল করে দেখবেন, তিনি ইতিমধ্যে শফিক সাহেব বলেছেন, আমি একটা গণমাধ্যমে আজকে পাইলাম যে তিনি ছাত্রলীগ করা অবস্থায় ত্রাণের দুধ চুরির দায়ে কারাগারেও ছিলেন। সেই সময় তিনি এই ধরনের অপরাধে সম্পৃক্ত। দুদকে থাকতে তিনি দুর্নীতি করেছেন। সবচেয়ে বড় দুর্নীতির যে ঘটনা, এবং ইতিমধ্যেই আদালত তার বিরুদ্ধে এই মামলা চালানোর ব্যাপারে আদালতে রিট হয়েছে, এবং আদালত প্রাথমিকভাবে এটাতে দিয়েছে, সেটা হলো ইসলামী ব্যাংকের যেই মামলা, সেখানে 80,000 কোটি টাকা তিনি তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এখান থেকে নিয়েছেন। যে এই যে নিয়েছে ইসলাম ব্যাংকের এই পুরো ঘটনার সাথে যদি মানে 2 জন লোককে তালিকা করা হয়, তাহলে এই এস আলম গ্রুপের শাহ আলম সাহেবের পাশাপাশি তার নামটা এখানে আসে, কারণ তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং ওই বিল্ডার্সের যে সিজেরএম যে বিল্ডার্স, এই বিল্ডার্সের কর্ণধার হিসেবে তিনি ভুয়া কিছু প্রতিষ্ঠানের তালিকা দিয়ে, 24টা প্রতিষ্ঠানের তালিকা দিয়ে 80,000 কোটি টাকা সেখান থেকে নিয়েছেন। এইটা যে মানে এ ধরনের ভুয়া প্রতিষ্ঠান ছিল, অবৈধ লেনদেন ছিল, এটা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটি ইতিমধ্যে
প্রমাণ করে একটা প্রতিবেদন দাখিল করেছে ইয়েতে, কোর্টে। সুতরাং শুধু এইটাতেই যদি তার বিচার হয় তাহলে খুব স্বাভাবিকভাবে তাকে বিচার আওতা আনা দরকার। এখন প্রশ্ন হলো আসলে তিনি যে ঔদ্ধত্যের সাথে সাংবাদিকদের বলেছেন যে কিসের বিচার, কিসের মামলা, কিসের কোর্ট, 51 দ্বারা তারা পড়ে দেখুক 51 দ্বারায় কি বলা হয়েছে, 51 ধারার ব্যাপারে সে এতটা আশাবাদী কেন। আমার কাছে মনে হয় কেউ না কেউ তাকে আশ্বস্ত করেছে যে আপনাকে 51 দ্বারায় সুরক্ষা দেওয়া হবে। তবে ইতিমধ্যেই কয়েকটা গণমাধ্যম বেশ কয়েকজন আইনজ্ঞদের সাথে কথা বলেছে, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলেছেন। তারা বলেছে যে 51 দ্বারা শুধুমাত্র রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি যে কার্যাবলী সম্পাদন করার কথা সেই জায়গায় যে কাজগুলো সেখানে তাকে সুরক্ষা দেয়, এ কথাটা কিন্তু বলেছেন। এর আগে বা পরে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে গ্রেফতার করা যায়, বিচার আওতা আনা যায়। সেক্ষেত্রে শফিক সাহেব বলেছেন যে আইনমন্ত্রী বা সংসদের একটা ইচ্ছার ব্যাপার আছে, এটা খুব বাস্তব। আমরা দেখি যে এর আগেও হোসেন মোহাম্মদ এরশাদ তিনি তো রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের, তিনি কিন্তু মানে 1990 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরেই প্রায় 6 বছর টানা কারাগারে ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে, দক্ষিণ কোরিয়ার পার্ক গুন তিনি 2017 সালে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি নওয়াজ শরীফ তিনি কারাগারে ছিলেন। দক্ষিণ আফ্রিকার জ্যাকব জুমা তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি কারাগারে ছিলেন। সুতরাং মানে কারাগারে রাষ্ট্রপতি হইলেই সব গুনাহ মাফ, যা খুশি তাই করতে পারবে, এটা আসলে আমার কাছে মনে হয় না যৌক্তিক। তিনি হয়তো তার জায়গা থেকে যেই অহংকারী মনোভাব, উদ্ধত্যপূর্ণ আচরণের যে ওনার যে প্র্যাকটিস, সেই জায়গা থেকে তিনি এই কথাটা বলেছেন। আবু সাহেব আছেন, আমরা তার কাছে আসলে এই প্রশ্ন রাখতে চাই যে বিএনপি সরকারকে এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিচার করবে? প্রথমে আমি বলি যে আমাদের আসলে দুর্ভাগ্য যে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব, এবং আমাদের আরো দুর্ভাগ্য যে আজকে এসে আমরা তাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। তার অতীতটা যদি আমরা দেখি, তিনি দুদকের একজন কমিশনার ছিলেন, এমনকি চেয়ারম্যানও না। তিনি রাজনীতি করেছেন, ছাত্রলীগের রাজনীতি করেছেন, এমনকি সেখানটাতেও কিংবা আওয়ামী লীগের রাজনীতিতেও তিনি কোনো প্রোফাইল পদে ছিলেন না, এবং তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। এবং তার যে ব্যক্তিগত আচরণ, তার যে দৃষ্টিভঙ্গি, সেটাও অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্রতা এবং হীনমন্যতার লেভেলে। সেই মানুষ সম্পর্কে আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। তো আমি একটু বিস্তারিত বলবো কনস্টিটিউশনাল এবং আইনগত আসপেক্টটা। তার আগে আমি জনাব শফিকুল আলম এবং সালাউদ্দিন আইয়ুবী তাদের কথা একটু বিশ্লেষণ করতে হচ্ছে। শফিকুল আলম সাহেব বলেছেন যে এখানে সংসদের ইচ্ছের একটা ব্যাপার আছে কিংবা আইনমন্ত্রীর অ্যানালাইসিসের বিষয় আছে। আসলে নাই, সংসদেরও কোনো বিষয় নেই, আইনমন্ত্রীরও কোনো বিষয় নেই। কারণটা হচ্ছে কি, কনস্টিটিউশনের 51 ধারাটা যেটা বলছে সেটা হচ্ছে ইন দি এক্সারসাইজ অফ হিজ অফিস, যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট হিসেবে উনি দায়িত্ব পালন করতে গিয়ে যে কাজগুলো করেছেন সেটার ক্ষেত্রে তার ইমিউনিটিটা আছে। এটা আমি আরেকটু বুঝিয়ে বলি। দেখেন, বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে সরকারের যে কোনো কার্যক্রম কিন্তু রাষ্ট্রপতির নামে হয়, এবং আপনারা জানেন রাষ্ট্রপতি শুধু নিজের ইচ্ছেতে দুটো কাজ করতে পারেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া, একটা হচ্ছে প্রধান বিচারপতি। এর বাইরে সবকিছুতেই তাকে আপনার সরকারের পরামর্শ নিয়ে কাজ করতে হয়। তো এখন যেটা হচ্ছে একটা আইন প্রণয়ন হলো, আপনি দেখবেন যে সেটা রাষ্ট্রপতির নাম। সুতরাং এই জায়গাটাতে বলা হচ্ছে যে কোনো কাজ তিনি অন্যায় করেছেন কিনা, দেশের বিরুদ্ধে করেছেন কিনা, ফৌজদারি অপরাধ করেছেন কিনা, তার অফিস এক্সারসাইজ করতে গিয়ে সেক্ষেত্রে তিনি ইমিউন থাকবেন। কিন্তু রাষ্ট্রপতি থাকা অবস্থাতেও, এই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, রাষ্ট্রপতি থাকা অবস্থাতেও উনি অফিসে আছেন, ওই অবস্থাতেও তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন তাহলে সেটার জন্য পরবর্তীতে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস আনা যাবে। এটা শুধুমাত্র সরকার আনতে পারবে তা না, সালাউদ্দিন আইয়ুবী সাহেবের ইনফরমেশনের জন্য বলছি, এটা যে কেউ ভুক্তভোগী আনতে পারে। সালাউদ্দিন আইয়ুবী অনেকগুলো উদাহরণ দিয়েছেন, আমি একমত সেই উদাহরণগুলোর সাথে। এমনকি আমি যুক্তরাষ্ট্রের উদাহরণটাও দিই, এটা অনেক শক্তিশালী উদাহরণ। ট্রাম্প যখন তার প্রেসিডেন্ট পদ থেকে চলে গেলেন, তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে, এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাটাতে তিনি তার অফিস এক্সারসাইজ করার সময়, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়ার জন্য, বানচাল করবার জন্য যা করেছেন সেটাও কিন্তু তার মামলাতে এসছে। একটা বিষয় হচ্ছে যখন প্রেসিডেন্ট কেউ থাকবেন, অর্থাৎ অফিসে আছেন, ওই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস আনা যায় না। যুক্তরাষ্ট্র আনতে পারবেন না, বাংলাদেশও আনতে পারবেন না। কিন্তু আপনি যদি তাকে ইমপিচ করে দেন, তাহলে ইমপিচ করে ফেলবার পর তিনি যখন পদ থেকে সরে যাচ্ছেন তখন আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। আর যিনি পদত্যাগ করবেন বা মেয়াদ শেষ হয়ে যাবে তার বিরুদ্ধে তো আপনি যে কোনো
মামলা আনবার ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো বাধাই নেই। এখন বিষয়টা হচ্ছে কি, তিনি যে অন্যায়গুলো করেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, এগুলো খতিয়ে দেখা দরকার। এখন এক্ষেত্রে যদি সংসদ যদি মনে করে যে বিশেষ কোনো কমিটি দিয়ে তার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন হবে, সেটা সংসদ করতে পারে। ক্রিমিনাল প্রসিডিংস আনবার জন্য আমি আবারও বলি, সংসদের উপর আমাদের চেয়ে থাকার কোনো কিছু নেই। সংসদের দিকে তাকিয়ে থাকতে হবে না, কিংবা আইনমন্ত্রীর দিকে তাকিয়ে থাকবে না। যে কোনো ভুক্তভোগী তার বিরুদ্ধে আপনার আদালতে মামলা করতে পারবেন, পুলিশ স্টেশনে যেতে পারবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। প্রশ্নটা করেছেন যে সরকার করবে কিনা। এখন কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে, ফৌজদারি অন্যান্য অপরাধের অভিযোগ থাকতে পারে, তাহলে যে ক্ষেত্রে স্টেট বাদী হবার মতো বিষয় থাকবে, সেক্ষেত্রে অবশ্যই স্টেট করবে বলে আমি আশা করি। তবে এক্ষেত্রে বিরোধী দল শুধু সরকার করবে কিনা, কিংবা সরকারের দিকে তাকিয়ে থেকে নিজেদের ঘাট থেকে দায়িত্বটা সরিয়ে ফেলবেন, নিজেরা উদ্যোগ নেবেন না, আমি সেটার সাথেও একমত না। এই ক্ষেত্রে সমাজের যেই সুশীল অংশটুকু আছে, সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য অংশ, যারা আমরা বিবেকবান, যারা আমরা মনে করি যে বুদ্ধিজীবী, তাদের সকলকে একটা জায়গায় আসতে হবে। এবং এটা আমি মনে করি যে তিনি যে অপরাধগুলো করেছেন বলে আজকে অভিযোগ উঠছে, যে অপরাধগুলো তিনি করে থাকতে পারেন, তবে তার আচার আচরণ যে ধরনের, সেটা নিঃসন্দেহে একজন প্রেসিডেন্ট হিসেবে আমাদের কাছে লজ্জার বিষয়। যে তিনি, আমি ঠিক জানি না যে এটা 100% অথেন্টিক কিনা, কিন্তু আমি দেখেছি যে উনি ওনার যে পেজ কিংবা প্রোফাইল থেকে একজন সাংবাদিককে প্রশংসা করছেন অ্যাট্রাকটিভ, ইন্টারেস্টিং হিসেবে। তো এটা একজন রাষ্ট্রপতির সাথে যায় না। সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, আজকে তিনি পদত্যাগ করেছেন। সালাউদ্দিন আইয়ুবী একটা নিজস্ব বয়ান তৈরি করবার চেষ্টা করেছেন যে তাকে এই করা হয়েছে, ওই করা হয়েছে, সে কারণে পদত্যাগ করা হয়েছেন। এত কিছুতে আমাদের যাবার তো দরকার নেই, তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন, এটাই হচ্ছে বাস্তবতা। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওই পদত্যাগ পত্রটাতেও 16টা ভুল আছে। স্পিকারের যে বানানটা, নামের যে বানানটা, সেটা সহ। তো এই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটুক, এ ধরনের একটা অবস্থা ভবিষ্যতে তৈরি হোক, এমন একজন প্রেসিডেন্টকে নিয়ে আমাদের কথা বলতে হয় যার পদত্যাগ পত্রে 16টা বানান ভুল কিংবা আপনার সিকোয়েন্স ভুল থাকে, সেটা যেন না হয়। শফিক ভাই একটা কথা বলেছেন যে রাষ্ট্রপতি, দেখুন অলংকারিক বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আমি মানি, সকলকে মানতেই হবে অলংকারিক। একটা সময় শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন যে কবর জিয়ারত এবং কিছু অনুষ্ঠানের উদ্বোধন ছাড়া রাষ্ট্রপতির আর কোনো কাজ থাকে না। কিন্তু বাস্তবতা হচ্ছে রাষ্ট্রপতি এমন একটা ব্যক্তিত্ব, সংবিধান তাকে বলে দিচ্ছে যে বাংলাদেশের প্রথম ব্যক্তিটা হচ্ছেন রাষ্ট্রপতি। সুতরাং রাষ্ট্রপতির কিন্তু অনেক সুযোগ থাকে, স্পেশালি যখন এমন কোনো সার্কামস্ট্যান্সেস তৈরি হয় যেটা ডিজাস্টার, যেটা একটা রাষ্ট্রের জন্য মৌলিক পরিবর্তনের সময়, সেই সময়টাতে রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারেন। তিনি তার পদত্যাগ পত্রে যেটা উল্লেখ করেছেন যে 5ই আগস্ট ঘটবার পরে তিনি অ্যাপেলেট ডিভিশনকে তখন চিঠি লিখেছিলেন এবং পরামর্শ চেয়েছিলেন। এই যে রাষ্ট্রপতির চাইবার একটা ক্ষমতা, সেটা প্রয়োগ করবার মতো যোগ্যতাও তো থাকা দরকার। আমি মনে করি যে এক্ষেত্রে ভবিষ্যতে যারা প্রেসিডেন্ট হিসেবে আমাদের দেশে আসবেন, তাদের সে যোগ্যতাটা থাকবে। এবং আমরা ঠিক এই প্রসঙ্গে একটু জানতে চাই, যেহেতু এখন নিশ্চয়ই বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে কাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি, এই যে আমরা যাকে নিয়ে আলোচনা করছি তার যেই ধরনের অতীতের ঘটনা বলেন, এবং একই সাথে যতটুকু আমরা সেই সময় রাজনীতিতে আমরা দেখেছি যে দলের অনেককে ডিঙিয়ে হঠাৎ করে এমন বিতর্কিত একটা ব্যক্তিকে নিয়ে সে রাষ্ট্রের প্রধান করে দেওয়া হলো, সেটি নিয়েও আলোচনা তখন হয়েছিল। এই বিষয়গুলো নিশ্চয়ই বিএনপি ভাবছে যে এরকম কোনো ব্যক্তিকে সামনে নিয়ে আসা হবে না যাকে নিয়েও কোনো ধরনের আলোচনা বা বিতর্ক তৈরি হয়। একটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে বিতর্কিত কোনো ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে, এই জায়গাটা হয়তো পোলাইটলি আমার একটু দ্বিমত থাকবে। হতে পারে যে রাজনৈতিক কোনো নেতা বা নেত্রীকে আনা হয়নি, অন্য কোথাও থেকে নিয়ে এসছে, সেটা একটা বিষয়। কিন্তু একেবারে বিতর্কিত কোনো ব্যক্তিকে আপনার রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে নিয়ে আসা হয়েছে, অন্তত বিএনপির শাসন আমলে, যিনি হয়তো কখনো আমাদের কারো প্রোফাইলের নিচে লিখবেন না যে নাইস এবং অ্যাট্রাকটিভ, এই ধরনের কথা যিনি লিখবেন না, আমি যদি সেভাবেও যদি বলি, সেই কথাটা আমি একমত আপনার সাথে। এবং আমি তো অবশ্যই চাই না, ইতিমধ্যে আমাদের দল থেকে যেটা বলা হয়েছে যে আমাদের স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে। দেখেন, বিএনপি সরকার গঠনের পর থেকে আজকে 5 মাস 6 মাস হতে চললো, আমরা যে বার্তাটা জনগণকে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা এমন কোনো কিছু করব না যেটা জনগণ অখুশি হয় কার্যক্রমে। হ্যাঁ, অনেক বিতর্ক থাকবে আমাদের প্রায়োগিক দিক থেকে, সেটা কিন্তু আলোচনা করার হয়তো সুযোগ থাকবে, আইয়ুবী ভাই বলবেন বা শফিক ভাই বলবেন। কিন্তু আপনার যেই
আউটকাম যেটা, সেই জায়গাটাতে আমরা এমন কোনো কিছু করব না যে জায়গাটা মানুষকে হতাশ করবে। সুতরাং স্থায়ী কমিটিতে আলোচনা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে ইচ্ছে, আমাদের দলের যে ইচ্ছে, সেটা অবশ্যই মানুষের ইচ্ছের বিরুদ্ধে যাবে না, এটা আমি আশা করতে পারি। একটা জিনিস আমি আপনাকে বলি, যেই রাষ্ট্রপতিকে মানে পোড়া কপাল আর কি আমার এক যুক্তরাজ্যে আমি যখন প্র্যাকটিস করতাম তখন একদিন দেখি যে আমার একজন ক্লায়েন্ট এসছে, তার নামই হচ্ছে পোড়া কপাল। আমি কিন্তু এটা সত্যিকার অর্থে বলছি, একটা উদাহরণ, তার নাম পোড়া কপাল। আমি জিজ্ঞেস করলাম পোড়া কপাল কেন? সারাটা জীবন আমার শুধু কপাল পড়ে যায়, যখনই ভালো কিছুর আশা করি তখনই কপাল পড়ে যায়, এই জন্য নাম চেঞ্জ করে পাসপোর্টে দিয়ে দিয়েছি পোড়া কপাল। তো আমার কাছে কেন জানি মনে হয় আমরা জাতি হিসেবে পোড়া কপাল, এখন বারবার শুধু আমাদের কপাল পড়ে, এই কপালটা যেন আর না পড়ে। তবে বিএনপির স্থায়ী কমিটি থেকে যদি কেউ একজন প্রেসিডেন্ট আসে, ধরে নেন যে আমরা ধরে নিলাম যে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের মধ্য থেকে আমাদের বর্তমান মাননীয় স্পিকার হাফিজ সাহেব থেকে শুরু করে সকলের ক্ষেত্রে, তাহলে যে কোনো কেউ একজন যদি প্রেসিডেন্ট আসেন, সেটা শাহাবুদ্দিনের সাথে তুলনার কোনো প্রশ্ন আসবে না। তারা অনেক অনেক বেশি প্রবীণ রাজনীতিবিদ হিসেবে দক্ষ, তাদের অবদান আছে, তারা দেশপ্রেমিক, আচ্ছা, তারা শিক্ষিত। এই জায়গায় একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে জুলাই সনদে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা যাকে রাষ্ট্রপতি হিসেবে সামনের দিনগুলোতে পাবো দেশের জন্য, তখন নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আলোচনা করবার সুযোগ তো থাকা উচিত, কারণ এটা তো সংবিধান সংশোধনেরও একটি বিষয় রয়েছে এখানে। জি, অবশ্যই। এটা ইতিমধ্যেই রাষ্ট্রপতি নিয়ে যেখানে যেখানে আলোচনা হচ্ছে, এটা একটা জোরালো দাবি উঠছে যে শুধুমাত্র পুতুল রাষ্ট্রপতি, এটা ইতিমধ্যে সায়েম সাহেবও বলার চেষ্টা করছিলেন, আমি মনে হয় বলতেছেন, সায়েম সাহেব বলার চেষ্টা করছিলেন যে আসলে রাষ্ট্রপতির শুধু দুইটা কাজ থাকে। আমি তো মনে করি এই দুইটাও আসলে ওনার কাজ না। কে প্রধানমন্ত্রী হবে এটা রাষ্ট্রপতি আসলে সিলেক্ট করে না, ওই দল থেকেই এক ধরনের ইঙ্গিত দেওয়া হয় এবং রাষ্ট্রপতি শুধু শপথটা পড়ান আর কি। আর আদতে রাষ্ট্রপতি শুধুমাত্র তার নামে যে বিলগুলো যায় সেটা স্বাক্ষর করেন, এবং সংসদের বিলে সুন্দর করে বলা আছে রাষ্ট্রপতি যদি স্বাক্ষর না করেন, একটা সার্টেন টাইম বা পিরিয়ড আছে, দেওয়া আছে, এবং এই টাইমের মধ্যে স্বাক্ষর না করলে তিনি সেটাতে স্বাক্ষর করেছেন বলে ধরে নেওয়া হবে। সুতরাং রাষ্ট্রপতির আদতে আসলে এখন কোনো কাজই নাই, একেবারে বলতে পারেন যে পুতুল হিসেবে। তো এই যে পুতুল রাষ্ট্রপতি, এই জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবে, নিজের মতো করে দেশের প্রয়োজনে যে কোনো প্রয়োজনে কথা বলতে পারবে, এইটা মানে খুব বেশি জরুরি। একটু যদি আমি মানে প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, আমাদের আপনি যে কথাটুকু বলেছিলেন যে অতীতের রাষ্ট্রপতির শিক্ষা থেকে এবার একটা ভালো রাষ্ট্রপতি আমরা পাবো কিনা, অতীত রাষ্ট্রপতির মধ্যে কারা কি অবস্থান ছিল সেটা নিয়ে কথা বলেছেন, সেখান থেকেও আগামীর রাষ্ট্রপতি কেমন হবে এটার একটা শিক্ষা বিএনপিকে অন্তত নেওয়া উচিত আমি মনে করি। বিএনপি রাষ্ট্রপতির ইতিহাস দেখেন, আমাদের মানে অবিসংবাদিত রাষ্ট্রপতি বলা যায় জিয়াউর রহমান সাহেবের পরে তিনি যাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন আব্দুল সাত্তার সাহেব কিন্তু পরবর্তীতে দলটাকে আসলে সেভাবে ধরে রাখতে পারেননি। তিনি একটা হ্যাফাজার্ড সিচুয়েশনের মধ্যে দলটাকে দিয়ে গেছেন এবং দেশটাকে এমন জায়গায় দিয়ে গেছেন। সুতরাং সেই সিলেকশন কতটুকু যৌক্তিক ছিল এটাও বিএনপি চিন্তা করার সুযোগ আছে। একেএম বদরুদ্দোজা, যে বিএনপি তাকে রাষ্ট্রপতি বানাইলো, সেই বিএনপি বলা যায় তাকে টেনে আবার সেখান থেকে নামাইতে হয়েছে, এবং একেএম বদরুদ্দোজা একটা সময় গিয়ে আওয়ামী লীগের সাথে মিলে এই বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পর্যন্ত করেছে। এই ধরনের পরিস্থিতির শিকার যাতে বিএনপিকে না হতে হয়, সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হয়েছে হলো ইয়াজউদ্দিনের সময়। ইয়াজউদ্দিন, আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে যেই সিচুয়েশনে মানে 28শে অক্টোবরের ঘটনা ঘটলো, এখানে তো দেখেছেন আপনার মনে থাকার কথা। এই চিত্র আমি তখন মানে অনেক ছোট আর কি, টেলিভিশনে যখন দেখলাম যে জরুরি অবস্থা জারি করেছে, এরকম সিচুয়েশন বাংলাদেশে প্রায়শই হয়ে থাকে, যে একদল আন্দোলন করে, সংগ্রাম করে, রাজপথে হয়। এই প্রেক্ষিতে এই ইয়াজউদ্দিন সাহেব যে সিচুয়েশনে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করলো, এরকম আমি মনে করি যে এরকম মেরুদণ্ডহীন ব্যক্তি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, তাহলে বিএনপির জন্য ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করতেছে। কারণ আওয়ামী লীগ তো বসে থাকবে না। আওয়ামী লীগে যে এরকম চুপ্পুর মতো লোকজনকে দিয়েই বাংলাদেশে আবার পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করবে, উত্তপ্ত পরিবেশ তৈরি হবে। সেই সময় মুখ্য ভূমিকাটাই থাকে কিন্তু রাষ্ট্রের প্রধান যিনি থাকেন, রাষ্ট্রপতি যিনি থাকেন। বিশেষ করে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেহেতু ফিরে এসেছে, সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে সরকারি দল বিরোধী দলের মধ্যে টানাপোড়েন হয়, এই সময় রাষ্ট্রপতির একটা নিরপেক্ষ ভূমিকা থাকা, উপযোগী রাষ্ট্রপতি তিনি যাতে বাংলাদেশে হয়, এটা বিএনপিকে বিশেষভাবে খেয়াল করা দরকার। আমরা দেখি যে
অনেক সময় প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে, দুর্নীতিতে যুক্ত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে পদায়ন করা হয়। এরকম বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে যে তার সন্তানেরা নানা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। ইভেন আমরা যে রাষ্ট্রপতিকে ইতিমধ্যে বিদায় দিলাম, তার সন্তানের ব্যাপারে দুর্নীতির নানা অভিযোগ আছে। এই ধরনের সব কিছু যাচাই বাছাই করে মানে রাষ্ট্রপতি করা হয়। আরেকটা বিষয় মানে ওই সময় বলার ছিল, সেটা হলো যে বর্তমান রাষ্ট্রপতি যেন কোনোভাবে দেশের বাইরে যেতে না পারে। চিকিৎসার নামে তিনি দেশের বাইরে যাওয়ার একটা সম্ভাবনা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে, তিনি চাচ্ছেন। তিনি দেশের বাইরে গিয়ে হাসিনার সাথে কথা বলেছেন বলে যে নিউজ ইতিমধ্যে পত্রপত্রিকা এসেছে, গণমাধ্যমে এসেছে, এটা যদি সত্য নাও হয়, ভবিষ্যতে বাংলাদেশের কোনো সংকটকালে তিনি তার অতীতের বন্ধু ফেসিবাদের সাথে আবার হাত মিলিয়ে কথা বলতে পারেন, কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারেন। বিশেষভাবে বাংলাদেশের স্পর্শকাতর জায়গায় তিনি ছিলেন। এক্ষেত্রে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত, সংকটকালীন সময়ের যে চিত্র, মানে আমি মনে করি যে 3 বাহিনীর সকল তথ্য সবকিছু তার কাছে ছিল। এবং তার যেই গণভবনের বঙ্গভবনের যারা ছিল তারাও তো ওই ফেসিবাদের লোকজন দিয়েই তিনি এটাকে সাজিয়েছিলেন। তাদেরকে নিয়ে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র তিনি করে কিনা, এটা বিদেশে গেলে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। এবং এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিব, সেটা হলো রাষ্ট্রপতি ছিলেন, তার চিকিৎসা হওয়াটা খুবই যৌক্তিক এবং সম্মানের সাথে তার চিকিৎসা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশেই যেন হয় সে চিকিৎসা। বাংলাদেশে হওয়াটা কেন দরকার? দেখেন, আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু স্টেজে পড়ে গিয়েছিলেন, 4টা ব্লক তার ধরা পড়েছিল, অসুস্থ হয়েছিল। সকল ডাক্তার এক বাক্যে বলেছে তাকে দেশের বাইরে, সিঙ্গাপুর অথবা ব্যাংকক অথবা অন্য কোনো দেশে, লন্ডনে তার জন্য চিকিৎসা করা হয়। যুক্তরাষ্ট্রের নেওয়ার ব্যাপারে কথা এসেছিল, কিন্তু তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশে চিকিৎসা করাবো, যদি আমার রব আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো বাংলাদেশ চিকিৎসা বাঁচিয়ে রাখবেন। এবং সেটা ইউনাইটেড হসপিটালে, বাংলাদেশের একটা হসপিটালে চিকিৎসা হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থভাবে এখন আন্দোলন সংগ্রাম সহ সকল কাজে ভূমিকা পালন করছেন। সুতরাং বাংলাদেশে এই ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন হতে পারে যে রাষ্ট্রপতিও বাংলাদেশে চিকিৎসা নেয়, এটা আমাদের জন্য একটা আশাবাদী দিক হবে ইনশাআল্লাহ।